সে এক প্রাচীন ইতিহাস। কত প্রাচীন! কেউ বলে 300, কেউ বলে 320, আবার কেউ বা প্রাচীনতার অন্য হিসেব কষে। কিন্তু মন যদি ডুবুরি হয়ে ইতিহাসে ডুব দেয়, তাহলে উঠে আসে অন্য কিছু অজানা তথ্য। বলহর ঘট্ট, হ্যাঁ, 1800 খ্রিস্টাব্দে এই নামেই ডাকা হতো এই শহরটিকে। এখন বালুরঘাট। ঐতিহাসিকদের অনুমান, আত্রাই নদীর ঘাট এবং বালুর আধিক্য থেকেই ব্রিটিশরা 1872 সালে এর নাম বলহর ঘট্ট পরিবর্তন করে বালুরঘাট রাখে। সে যাই হোক, কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই, কেবল আসলে সে খুঁজে ফিরি আমার শহর বালুরঘাটকে। মন্দির, মসজিদ, গির্জা, রাজনীতি সবকিছু নিয়ে আরো একবার আত্রাইয়ের পারে আমার শহর বালুরঘাট। शाम ढले सखियां सब लौट गई सारी, अकेले हम नदिया किनारे, अकेले हम नदिया किनारे। शाम ढले सखियां सब लौट गई सारी, अकेले हम नदिया किनारे। माझी तोरा नाम तो बता, माझी तोरा नाम तो बता, फिर कैसे पुकारे तुझे, कैसे पुकारे। अकेले हम नदिया किनारे, अकेले हम नदिया किनारे। দেবী পুরাণে উল্লেখিত নদীগুলির মধ্যে অন্যতম প্রধান নদী আত্রাই। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম প্রাচীন এবং দীর্ঘতম এই নদীর বিস্তার উত্তরে কুমারগঞ্জ থানার রসুলপুর থেকে দক্ষিণে বাংলাদেশের সীমা ডাঙ্গি পর্যন্ত প্রায় 58 কিলোমিটার। তিস্তা নদী দার্জিলিং পাহাড় থেকে প্রবাহিত হওয়ার সময় এই নদীর 3টি শাখার সৃষ্টি হয়। এর মধ্যভাগের শাখাটিই হল আত্রাই নদীর উৎস, যা 1787 সালের 27 আগস্ট এক বিধ্বংসী বন্যায় তিস্তা নদীর গতিপথের পরিবর্তন হওয়ায় তিস্তা নদীর সাথে বিচ্ছেদ হয়ে যায়। বাংলাদেশের মধ্যে এই নদীর অনেকগুলি উপনদী থাকলেও এই জেলায় আত্রাইয়ের একমাত্র উপনদী ইছামতি। বালুরঘাট শহরের সাথে আমাদের এই আত্রাই নদীর যোগাযোগ সুদৃঢ়। আত্রাইকে বালুরঘাটের জীবনরেখাও বলা হয়। আত্রাই তো শুধু নদী নয়, আসলে আত্রাই আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। প্রচুর মৎস্যজীবী আত্রাইর বুকে জীবিকা নির্বাহ করে। আমাদের শাস্ত্রে, পুরাণেও এই আত্রাই নদীর কথা উল্লেখ আছে। যেমন আত্রাই মুনির জটা থেকে নাকি আত্রাই নদীর উৎপত্তি। তো মহাভারতে যে নদীর উল্লেখ আছে, সেই নদীর শিকড় যে অনেক গভীরে প্রথিত, কথা তো বলাই যায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘামে ভাতশালা, হ্যাঁ, এখানেই রয়েছে পাল সেন যুগের বেশ কিছু নিদর্শন। এখানে একটি বড় দিঘি দেখা যায়, যার
পাশেই রয়েছে 1000 বছর পুরনো স্তম্ভ, যা আজ ধ্বংসস্তূপ প্রায়। ভাড়া খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আজকাল বারোয়ারি পুজোর চাকচিক্যে যখন সাবেককালের পুজোগুলো ক্রমশই হারিয়ে যেতে বসেছে, তখন বালুরঘাটের হোসেনপুরের জমিদার বাড়ির পুজোর রীতি এতটুকুও বদলায়নি। 381 বছর পেরিয়ে এলেও আজও চৌধুরী বাড়ির পুজো হয় বংশ পরম্পরায় চলে আসা ঐতিহ্য মেনে। প্রথম অবস্থায় ডাকরা মৌজার মধ্যে এর অবস্থান থাকলেও এখন এটি হোসেনপুর মৌজার মধ্যে অবস্থিত। কিন্তু পঞ্চমুণ্ডের উপর অবস্থিত চণ্ডী মন্দিরটির নামের আগে ডাকরা কথাটির কোনো পরিবর্তন না হওয়ায় এটি ডাকরা চণ্ডীর মন্দির নামে পরিচিত। ডাকা চণ্ডী পুজো আমাদের এবার 381 বছর পার হয়ে গেল। 381 বছর। বালুরঘাটে যখন একটাও পূজা হতো না, তখন আমাদের ডাকা চণ্ডী পুজো হতো। আসনটা তৈরি করেছিল এখানকার তখনকার দিনে, রামপ্রসাদ মণ্ডলের আমলে সেই এখানকার ঋষিরা এই পঞ্চমুণ্ডী আসন তৈরি করে, এবং সেই পুজোটাও ওরা মারা যাওয়ার পরে ওই পুজোটা আমরা হাতে পাই। অন্তত মিনিমাম হচ্ছে 28-30 বছরের মতো হয়ে গেল ওখানকার ঠাকুর বানানো জাগরা চণ্ডী। ওখানে খুব নিয়ম কারণ যে তৈরি করতে হয়, সেই কাঠামটা তৈরি করতে মোটামুটি 3 দিন লাগে। পেরেক ছাড়া কাঠাম তৈরি করতে হয় এবং খুব তারপরে প্রতিমার গায়ে কোনো রকম পেরেক মারা চলবে না। তারপরে আঠা, সম্পূর্ণ আঠা এবং ওর উপরে কারিকার্য করে কাজ করতে হয়। এইভাবে আমাদের প্রতিমাটা তৈরি করতে হয় ওখানকার। বালুরঘাট ব্লকের খাপুর গ্রামের হাটখোলা পার্শ্ববর্তী সিংহ রায় জমিদার বাড়ির সিংহবাহিনী মন্দিরটির বয়স আজ প্রায় 700 বছর হতে চলল।
ইট দ্বারা নির্মিত এই মন্দিরটি স্থানীয় মানুষজনের কাছে অতি পবিত্র। মন্দিরটি প্রায় 20 ফুট দীর্ঘ, 15 ফুট চওড়া এবং 30 ফুট উচ্চতা বিশিষ্ট। ইটগুলো 6 ইঞ্চি লম্বা, 6 ইঞ্চি চওড়া এবং 2 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট। পাল সেন যুগে যে স্থাপত্য শৈলের সূচনা হয়েছিল তারই যোগ্য উদাহরণ এই মন্দিরটি। এর পার্শ্ববর্তী দেওয়ালে ইটের সুন্দর কারুকার্য লক্ষণীয়। খাবুর সিংহবাহিনী মন্দির, অ্যাকচুয়ালি এই মন্দিরটা প্রায় আমরা যতটুকু জানি প্রায় 700 বছরের পুরনো মন্দির। এই মন্দিরটা দিনাজপুরের মহারাজা রাজা বৈদ্যনাথ এবং মন্দিরটা স্থাপন করেন। তখন থেকে এই সিংহবাহিনীর পুজো আশ্রা আজও হয়ে আসছে। এই মন্দিরটা যারা সেবায়িত ছিলেন, পুরনো যারা সেবায়িত ছিলেন, তাদের আগে এদের কারো কোনো বংশধর ছিল না। আবহমানকাল এই মেয়ে ছেলেরা এই সিংহবাহিনী মন্দির দেখাশোনা করতেন, দত্তক নিয়ে চলত। আমার দাদু স্বর্গীয় অসিতমোহন সিংহ রায় হচ্ছে যে শেষ দত্তক তাকে নেন। যিনি সেই বছর থেকে বোলটা তুলে দিয়েছিলেন যে একদিন যখন কোনো বংশধর হলো না, আমি আসতে তোর বলেই তুলে দিলাম। তা আমরা ঠাকুমার কাছ থেকে জানতে পারি যে বাবাই আমাদের প্রথম বংশধর এই পরিবারে, আমরা হচ্ছে সেকেন্ড জেনারেশন। আমাদের কেন্দ্রীয় সরকারের হেরিটেজ কমিশন থেকে এটা হেরিটেজ ঘোষণা হয়েছে এবং 2014 সালে ফিনান্সিয়াল ইয়ারে 50 লক্ষ টাকা স্যাংশনও হয়েছে এই মন্দিরটার কাজকর্ম করার জন্য। তাছাড়া এর পুরনো নথিপত্র আমার কাছে প্রচুরই আছে, যেমন সিংহবাহিনীর এটা যেমন 1423 সাল, আমার কাছে 1114 সালের দলিল আছে সিংহবাহিনীর। তারপরে পশ্চিমবাংলায় প্রথম যেটাকে হাইকোর্ট অনেক পরে হলো, প্রথম যেটাকে পশ্চিমবাংলা, বিহার এবং উড়িষ্যার সুপ্রিম কোর্ট হিসাবে ধরা হতো, মুর্শিদাবাদ প্রভিন্সিয়াল কোর্ট, নবাবের কোর্ট, সেই কোর্টে সিংহবাহিনীর একটা মামলা হয়েছিল কোনো এক কারণে। সেই মামলার রায়ের নকল আমার কাছে এখনো আছে, সেটা 17th সেঞ্চুরির, সে নকল আছে আমার কাছে। 1738 সে নকল আছে। আর এই মন্দিরটা নিয়ে গোটা গ্রাম কেন গোটা এলাকা, বহু দূর দূরান্ত থেকে লোক আজও পর্যন্ত এই মন্দিরটাকে মানে, এই দেবতাটাকে মানে, সিংহবাহিনীকে মানে। কারো গরুর প্রথম দুধ বা গাছের ফল হলে পরে আগে প্রথম সিংহবাহিনীকে দেবে, তারপরে তারা নিজেরা বাড়িতে সিংহ নেয়। এইভাবে চিরাচরিত এখনো সেইভাবেই চলে আসছে। বর্তমানে আমি সেবায়িত হিসাবে এটাকে দেখাশোনা করি। আমার একটা মামা ছিল বুঝলা, সেই মামা এই মন্দিরে কাজ করতে, সেই প্রতিবন্ধী, সেখান থেকে আমাকে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, সেখান থেকে আমি মাকে ভালোবাসি। মা সিংহবাহিনী একদিন আমাকে আদেশ করেছিল, সেখান থেকে আমি চাই এটা আরো বড় হোক, আরো বড় হোক, আরো বড় হোক। মা সিংহবাহিনী বিশাল একটা মা ধৈর্য। হে নূতন দেখা দি আরবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি আরবার জন্মের প্রথম শুভক্ষণ।
তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, তোমারও প্রকাশ হোক। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা আগস্ট আন্দোলন ভারতবর্ষের ইতিহাসে একটি অন্যতম কৃতিত্বের দাবি রাখে। সবচেয়ে বড় কথা যেটা, এই আন্দোলনের যে ব্যাপ্তি, এর যে প্রসারতা, সেই নিরিখে গোটা ভারতবর্ষের মধ্যে এই ভারত ছাড়ো আন্দোলন এই দিনাজপুর অঞ্চলকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল। পশ্চিমবঙ্গের মধ্যে সেই সময় মেদিনীপুরের পরেই এই দিনাজপুরের এই বালুরঘাট অঞ্চল এই ভারত ছাড়ো আন্দোলন সবচেয়ে বেশি ব্যাপকতা লাভ করেছিল। প্রথমে আন্দোলন নিয়মতান্ত্রিক উপায়ে হয়েছিল, অর্থাৎ অহিংস উপায়ে চলছিল, কিন্তু পরবর্তীকালে এই আন্দোলন সহিংস রূপ ধারণ করে। যখন গান্ধীজি বন্দী হন ব্রিটিশ সরকারের হাতে, তখন আস্তে আস্তে এই আন্দোলনের ঢেউ গ্রামে গঞ্জে থেকে শুরু করে সমস্ত জায়গায় ধীরে ধীরে প্রসারিত হতে শুরু করে। উত্তরপ্রদেশ, ঢাকা, বাংলাদেশ, বোম্বে, মহারাষ্ট্র, পাঞ্জাব, আসাম থেকে শুরু করে সমস্ত অঞ্চলে প্রায় ভারতবর্ষের বিভিন্ন অংশে এই আন্দোলন দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। যেহেতু এখানকার আলোচনার বিষয় বিশেষত দিনাজপুর অঞ্চল, এই দিনাজপুর অঞ্চলের আজ যে দিনাজপুর বিভক্ত, সে সময় দিনাজপুর ছিল অবিভক্ত। সেই অবিভক্ত দিনাজপুরের পোরশা, পত্নীতলা থেকে শুরু করে সমগ্র দিনাজপুর অঞ্চল তথা এখানকার বালুরঘাট, পাড়িলাহাট, জলঘর, হিলি, এইসব সমগ্র অঞ্চল দিয়ে, ডাঙ্গি, এই সমগ্র অঞ্চল দিয়ে ভারত ছাড়ো আন্দোলন ক্রমে প্রসার লাভ করে। এবং শুধু তাই নয়, এই ভারত ছাড়ো আন্দোলনের যে ভ্রাতৃত্রয়, যারা মূল কাণ্ডারি ছিলেন, তারা হলেন চ্যাটার্জি পরিবারের সরোজ রঞ্জন চ্যাটার্জি, সুশীল রঞ্জন চ্যাটার্জি এবং সুরেশ রঞ্জন চ্যাটার্জি। এরা ছিল এই আন্দোলনের অন্যতম কর্ণধার। এছাড়াও এর সঙ্গে আরও অজস্র নেতা নেত্রী ছিলেন। বেলারানী চ্যাটার্জি, যাকে আমরা মাইজি বলি, লতা শিকদার থেকে শুরু করে আরও অনেকে ছিলেন যারা প্রচ্ছন্নভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করে গেছেন। পুলিন বিহারী দাশগুপ্ত, বিশ্বরঞ্জন সেন থেকে শুরু করে রাধামোহন মহন্ত, তারপরে প্রফুল্ল কুমার দেব, এরকম একাধিক নাম পাওয়া যাবে, যে নামের তালিকাটা বিরাট বড়। চিদাম্বর মণ্ডল, চাঁদিয়া মণ্ডল, এরকম প্রচুর নাম রয়েছে। প্রায় 30 থেকে 35 জনের নেতা নেত্রী পাওয়া যাবে, যারা প্রথম সারিতেই ছিলেন। আমি শুধু কয়েকটি মাত্র উল্লেখ করলাম। তো সুতরাং এই আন্দোলন সেই সময় বালুরঘাটের যে আজকে ট্রেজারি, সেই ট্রেজারির সামনে প্রায় 10,000 থেকে 12,000 মানুষের সমাবেশ হয়েছিল। আজকের জনসংখ্যার বিচার করলে এরকম একটা সমাবেশে যার লোক সংখ্যা প্রায় 10 থেকে 12 লক্ষ, তাহলে ভাবাই যায় যে সেই সময় বালুরঘাটের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে ব্রিটিশ বিরোধী সংগ্রামে এত মানুষ একসাথে হয়েছিল। এটা একটা বিরাট কৃতিত্বের বিষয়। এটা একটা কত বড় গণ আন্দোলনের রূপ নিয়েছিল, গণসংযোগ তৈরি করেছিল। তাই এই আন্দোলনে মানুষের সাহায্য, মানুষের সহযোগিতা, মানুষের সমর্থনই প্রমাণ করে। বালুরঘাটের মাটিতে ভারত ছাড়ো আন্দোলন একটি উল্লেখযোগ্য ঘটনা। গান্ধীজির নেতৃত্বে 1942-এর আগস্ট মাসে হওয়া এই আন্দোলন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বালুরঘাট ভারতে পঞ্চম এবং বাংলায় দ্বিতীয় স্থান অর্জন করে নেয়। বালুরঘাটে এই আন্দোলনে মূল নেতৃত্ব দেয় জাতীয় কংগ্রেস, সহযোগিতায় থাকে আরএসপি ও ফরওয়ার্ড ব্লক। যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গা তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय जय
जय जय हे